2005 সালে 14 আগস্ট হেলিওস ফ্লাইট 522 সাইপ্রাসের লারনাকা এয়ারপোর্ট থেকে গ্রিসের অ্যাথেন্স এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সকাল 9টায় ফ্লাইটটি টেক অফ করে। প্লেনটিতে ছিল 115 জন প্যাসেঞ্জার এবং 6 জন ফ্লাইট ক্রু মেম্বার সহ মোট 121 জন এবং ফ্লাইটটিকে চালাচ্ছিল 58 বছর বয়সী জার্মান কন্ট্যাক্ট বেসের পাইলট হেন্স জার্গেন মার্টিন, যার 16,900 ঘন্টা প্লেন ওড়ানোর অভিজ্ঞতা ছিল এবং তার কো পাইলট ছিল 51 বছর বয়সী প্যামস সেরালেস, যার 7,449 ঘন্টা প্লেন ওড়ানোর অভিজ্ঞতা ছিল। প্লেনটি টেক অফের 15 মিনিট পরেই 9:15 মিনিটে প্লেনটি 12,040 ফুট উচ্চতায় পৌঁছে যায়। আর এই উচ্চতায় প্লেনটি পৌঁছার পরে হঠাৎ একটি অ্যালার্ম বেজে ওঠে। পাইলটরা বুঝতে পারে এটা টেক অফ কনফিগারেশন অ্যালার্ম। এটা দেখে তারা আর কিছু ভেবে উঠতে পারছিল না, কারণ টেক অফ কনফিগারেশন অ্যালার্মটি প্লেন টেক অফ হওয়ার আগ মুহূর্তেই বেজে ওঠে। কিন্তু হঠাৎ করেই 12,000 ফুট উচ্চতায় এই অ্যালার্মটি বেজে ওঠার কারণ পাইলটরা ঠিক বুঝতে পারছিল না। সেই কারণে তারা এটিসি মানে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ শুরু করে দেয় এবং এটিসিকে জানায় যে প্লেনের টেক অফ কনফিগারেশন অ্যালার্মটি বাজতে শুরু করেছে। পাইলট সবকিছু এটিসিকে খুলে বলছিল। ঠিক সেই মুহূর্তে আরও একটি ভয়ানক অ্যালার্ম বেজে ওঠে। প্লেনের ককপিটে থাকা বেশ কয়েকটা অ্যালার্ম একসাথে বেজে ওঠায় এটিসি অর্থাৎ কন্ট্রোল রুম থেকে পাইলটের কথা শোনা যাচ্ছিল না। সেই সাথে প্লেনের মাস্টার কশন অ্যালার্মও বেজে ওঠে, যার অর্থ ছিল প্লেনের বেশ কয়েকটি সিস্টেম একসাথে ওভারহিট হয়ে গিয়েছে। পাইলটেরা কিছু বুঝে উঠতে পারছিল না। এসব অ্যালার্ম শুনে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়ে। প্লেনের ক্রু মেম্বাররা তাদের শান্ত করার চেষ্টা করতে থাকে। এ সময় সমস্ত প্যাসেঞ্জারের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং তখনই অক্সিজেন মাস্ক অটোমেটিক নিচে নেমে আসে। এ সময় প্লেনটি ছিল 18,000 ফুট উচ্চতায়। পাইলট কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার বারবার চেষ্টা করতে থাকে, কিন্তু পাইলটের কথা এটিসি পর্যন্ত পৌঁছাচ্ছিল না। এর কিছুক্ষণ পরেই এটিসির সাথে প্লেনের কন্ট্রোল সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর এটিসি প্লেনের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু তারা যোগাযোগ করতে বারবার ব্যর্থ হয়। প্লেনটি আরও অধিক উচ্চতায় উঠতে থাকে। এই রুটে অ্যাথেন্স পৌঁছাতে প্লেনের সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট, অর্থাৎ 10:45 মিনিটে প্লেনটির অ্যাথেন্স পৌঁছানোর শিডিউল ছিল। 9:30 মিনিটে প্লেনটি উঠে যায় 34,000 ফুট উচ্চতায়। এর কিছুক্ষণের মধ্যেই প্লেনটি অ্যাথেন্স ফ্লাইট ইনফরমেশন রিজিয়নে পৌঁছে যায়। 10:12 থেকে 10:50 পর্যন্ত অ্যাথেন্স এয়ার কন্ট্রোল থেকে প্লেনটির সাথে যোগাযোগ করার বারবার চেষ্টা করা হয়, কিন্তু তারা কোনোভাবেই প্লেনটির সাথে যোগাযোগ করতে পারছিল না। 10:45 বেজে যায়। ঠিক এই সময় প্লেনটি অ্যাথেন্স এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল, কিন্তু এই সময় প্লেনের কোনো লোকেশন খুঁজে পাওয়া যাচ্ছিল না। খারাপ কিছু আশঙ্কা করে গ্রিসের আধিকারিকরা 2টি F-16 ফাইটার জেট পাঠিয়ে দেয় প্লেনটিকে খুঁজতে। বেশ কিছু সময় পরে ফাইটার জেটগুলো বিমানটিকে খুঁজে পায়। একটি ফাইটার জেট প্লেনটির খুব কাছে চলে আসে। ফাইটার জেটের পাইলট লক্ষ্য করে বিমানটির কো পাইলট সিটে কেউ একজন বসে আছে, আর মেইন পাইলট নিজের মাথা ঝুঁকিয়ে অজ্ঞান হয়ে আছে। এবার ফাইটার জেট পিছনে আসে। তারা বিমানের জানালা দিয়ে দেখতে পায় 2টি ফাইটার জেট প্লেনটিকে ফলো করার সত্ত্বেও কোনো প্যাসেঞ্জার তাদের দিকে ঘুরেও তাকায়নি। প্যাসেঞ্জারদের কাছ থেকে কোনো রিয়াকশন পাওয়া যাচ্ছিল না। 10:49 মিনিটে ফাইটার জেটের পাইলট দেখে যে একজন প্লেনের ক্যাবিন থেকে ককপিটের দিকে আসছে। কিছু সেকেন্ড পরে তাকে প্লেনের পাইলট সিটে বসতে দেখা যায়। সেই লোকটিকে পাইলটের সিটে বসতে দেখে ফাইটার জেটের পাইলট তাকে ইশারা করে এবং প্লেনের ভিতরের পরিস্থিতি সম্পর্কে জানতে চায়, এবং সেই লোকটিও ফাইটার জেটের পাইলটদের কিছু বলার চেষ্টা করছিল। 11:50 মিনিটে প্লেনের বাম দিকের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় এবং প্লেন বাম দিকে ঝুঁকে অনেক দ্রুত গতিতে নিচে নামতে শুরু করে। প্লেনের পাইলট সিটে বসে থাকা লোকটি প্লেনটিকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। ঠিক 12টার সময় প্লেনের ডান দিকের ইঞ্জিনও কাজ করা বন্ধ করে দেয়। এরপর প্লেনের কন্ট্রোল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। 12:04 মিনিটে বিমানটি অ্যাথেন্স থেকে 4 কিলোমিটার দূরে গ্রামিটর পাহাড়ে গিয়ে ক্র্যাশ হয়ে যায় এবং প্লেনটির ক্র্যাশ হওয়ার সাথে সাথে প্লেনে থাকা প্যাসেঞ্জার ও ক্রু মেম্বার সহ 121 জনের মৃত্যু হয়ে যায়। এরপর ফ্লাইট 522 ক্র্যাশ হওয়ার খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে রেস্কিউ অপারেশন চালু হয়ে যায়। এক এক করে 121 জনের ডেড বডিকে খুঁজে বের করা হয়। এই দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের বডির উপর যখন পরীক্ষা করা হয়, তখন একটি অবাক করা তথ্য সামনে আসে। আসলে প্লেনে থাকা বেশিরভাগ প্যাসেঞ্জার এবং পাইলট প্লেন ক্র্যাশ হওয়ার আগেই মারা গিয়েছিল। এখানে প্রশ্ন আসে যে যখন পাইলট প্লেন ক্র্যাশ হওয়ার 2 ঘন্টা আগেই মারা গিয়েছিল, তাহলে তখন প্লেনটাকে কন্ট্রোল করছিল কে? আসলে সেই ব্যক্তিটি ছিল ফ্লাইটের অ্যাটেন্ডার অ্যান্ড্রিয়াস পোড্রামো। এই লোকটি শেষ পর্যন্ত প্লেনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল।
অ্যান্ড্রিয়াসের কাছে ইউকে কমার্শিয়াল পাইলট লাইসেন্স ছিল, কিন্তু তার বোয়িং 737 প্লেন ওড়ানোর মতো কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তার সত্ত্বেও সে প্লেনটাকে জনবসতি থেকে দূর ফাঁকা জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছিল। যখন এক্সপার্টরা দুর্ঘটনার কারণ খুঁজতে শুরু করে, তখন সামনে আসে যে প্লেনটি যখন বাম দিকে ঝুঁকে গিয়েছিল তখন প্লেনের বাম দিকের ইঞ্জিনের ফুয়েল শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তখন পর্যন্ত এই ঘটনার প্রধান কারণ জানা যায়নি। তখন হঠাৎ করে একজন ইনভেস্টিগেশন অফিসারের নজর কন্ট্রোল প্যানেলের একটি বাটনের উপর পড়ে এবং এই বাটনটির মাধ্যমে প্লেনের এয়ার প্রেশারকে সেট করা হয়। এই বাটনকে দেখেই অফিসার পুরো ঘটনাটি বুঝতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রেশারাইজ বাটন বিমানের এয়ার প্রেশারকে কন্ট্রোল করে। সাধারণত এই প্রেশারাইজ বাটন অটোমেটিক মুডে রাখা হয়। দুর্ঘটনা ঘটার একদিন আগে বোয়িং 737 বিমানটি তার রুটিং সার্ভিসে গিয়েছিল এবং সেখানে প্লেনটিকে ভালোভাবে সার্ভিস করে প্লেনের এয়ার প্রেশার বাটনটিকে ম্যানুয়াল করে রাখা হয়। প্লেন টেক অফের আগে পাইলট এবং কো পাইলটের নজর একবারও এই বাটনের উপর পড়েনি, সেই কারণে এটি ম্যানুয়াল মুডেই ছিল। এজন্য আস্তে আস্তে প্লেনে অক্সিজেনের মাত্রা কমতে থাকে এবং প্যাসেঞ্জাররা অস্বস্তি অনুভব করে। যখন ককপিটে বসে থাকা পাইলট অ্যালার্মটি শুনতে পায়, তখন তারা এর পিছনের কারণ জানতে শুরু করে, কিন্তু একবারও তাদের নজর এই প্রেশারাইজ বাটনের উপর পড়েনি। সে কারণে ককপিটেও অক্সিজেনের লেভেল কমে গিয়েছিল এবং পাইলটও অজ্ঞান হতে শুরু করেছিল। প্লেনের ভিতরে প্যাসেঞ্জারদের অক্সিজেন মাস্ক অটোমেটিক্যালি নিচে এসে গিয়েছিল, কিন্তু ককপিটের মধ্যে অক্সিজেন মাস্ক অটোমেটিক পড়ে না, আর তাই দুজন পাইলটই অজ্ঞান হয়ে যায়। এরপর আস্তে আস্তে এক এক করে প্যাসেঞ্জাররা অজ্ঞান হতে শুরু করে, কারণ প্যাসেঞ্জার সিটের উপর থাকা অক্সিজেন মাস্ক 12 মিনিটের অক্সিজেন সাপোর্ট দিতে পারে। অক্সিজেন না পাওয়ার কারণে সবাই ধীরে ধীরে মারা যেতে শুরু করে। প্লেনটি অটো পাইলট মুডেই অ্যাথেন্সের দিকে এগিয়ে যাচ্ছিল। একসময় এমন হলো যে প্লেনের সমস্ত যাত্রীরাই মারা যায়, কেবল একজন বাদে। সে ছিল ফ্লাইটের অ্যাটেন্ডার অ্যান্ড্রিয়াস পোড্রামো। আপনারা হয়তো ভাবছেন যে অ্যান্ড্রিয়াস এত সময় পর্যন্ত কিভাবে বেঁচে ছিল। আসলে অ্যান্ড্রিয়াস একজন স্কুবা ডাইভার ছিল এবং স্কুবা ডাইভাররা নিজের নিঃশ্বাসকে লম্বা সময় পর্যন্ত আটকাতে সক্ষম হয়। সেই কারণে সে লম্বা সময় পর্যন্ত জীবিত ছিল, কিন্তু অক্সিজেন সঠিক সময় না পাওয়ায় তার অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু অনেক কষ্টে সে ককপিট পর্যন্ত পৌঁছায় এবং প্লেনকে কন্ট্রোল করতে থাকে, কিন্তু সেই সময় সমস্ত প্যাসেঞ্জারই প্রায় মারা গিয়েছিল। অ্যান্ড্রিয়াস শেষ পর্যন্ত প্লেনকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে এতে সফল হয় না এবং প্লেনটি পাহাড়ে গিয়ে ক্র্যাশ হয়ে যায়। প্লেনে থাকা সবার মৃত্যু হয়। এই ঘটনার প্রায় 15 মাস পর অ্যাথেন্স এয়ারপোর্ট কর্তৃপক্ষ একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে বলা হয় বাটনটি অটো মুডে থাকার কথা ছিল, কিন্তু সার্ভিসম্যানরা সেটাকে ম্যানুয়াল মুডে দিয়ে দেয়, আর পাইলটও সেটাকে লক্ষ্য করেনি। সার্ভিসম্যানরা যদি এটাকে অটো মুডে সেট আপ করে দিত, তাহলে হয়তোবা এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আপনি চাইলে স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন। ধন্যবাদ।